আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজানুল মোবারক। আপনারা জানেন যে রমজান মাস চলতেছে। আমি এখানে তেমন ভিডিও আপডেট করতেছি না। বর্তমান রমজান মাসে একটু ছুটি নিয়েছি। তারপরেও বাংলাদেশের যে অবস্থা বর্তমান যে ধর্ষকের সংখ্যা বাংলাদেশে হঠাৎ করে বেড়ে গিয়েছে। আপনারা দেখতেছেন অনলাইনে সংবাদ বা নিউজ মিডিয়ায়, পত্রিকায় সংবাদ শুধু ধর্ষণ আর ধর্ষণ। শিশুরাও শিশুরাও ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না বা ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না। ইভেন শিশুরা ৮ বছর বয়স, ৫ বছর বয়স সেই শিশুরাও ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না। বাংলাদেশ মনে হচ্ছে যে একটা ধর্ষকের নগ্নপুরী হয়ে উঠেছে। ধর্ষক হঠাৎ করে সারা বাংলাদেশে গা চড়া দিয়ে উঠেছে। প্রিয় বন্ধুরা, আপনাদের কি মনে আছে সেই ২০০১ সালের কথা? ২০০১ সালে পূর্ণিমা রানী শীল নামে এক নারী, আওয়ামী লীগ পন্থী আরকি। তার ফ্যামিলি আপনারা জানেন যে হিন্দুরা মানে মোস্টলি তারা কিন্তু আওয়ামী লীগকে পছন্দ করে সেই সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। যখন ২০০১ সালে বিএনপি জামাত জোট সরকার যখন নির্বাচনে জয়লাভ করে, ওই নির্বাচনের পরপরই মানে যেদিন ফলাফল ঘোষণা হয় অর্থাৎ তারা যে নির্বাচনে জয়ী হয়েছে এটা যখন তারা জানতে পারে, তখন এই পূর্ণিমা রানী শীল তার বয়স তখন ১২ বছর মাত্র। হুম? তাদের ঘরবাড়ি সবকিছু ভাঙচুর করে লুটপাট করে। তারপরে এই পূর্ণিমা রানী শীলকে তার বাসা থেকে ২০০ গজ দূরে শ্মশানে নিয়ে ধর্ষণ করে ১১ থেকে ১২ জন ধর্ষক ধর্ষণ করে। বিএনপি আমলে তখন কিন্তু কোনো বিচার হয়নি বা ধর্ষকদের ধরাছোঁয়ার বাইরে রেখেছিল বিএনপি সরকার, বিএনপি জামাত সরকার ধরাছোঁয়ার বাইরেই রেখেছিল। পরবর্তীতে ২০০৬ সালে যখন আওয়ামী লীগ সরকার আসে, তখন সেই বিচার কার্য শুরু করে। বিচার কার্যে ১১ জনের যাবজ্জীবন ফাঁসি হয়। যাবজ্জীবন সাজা হয় আরকি। যাবজ্জীবন ফাঁসি না, যাবজ্জীবন সাজা হয়, কারাদণ্ড হয় ১১ জনের। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। সেই কারাদণ্ড প্রাপ্ত আসামিদের এই ইউনূস সরকার এসে ছেড়ে দিয়েছে। একদম পরীক্ষিত ধর্ষকদের এই ইউনূস সরকার এসে ছেড়ে দিয়েছে। ১১ জনের যাবজ্জীবন হয়েছিল সাজা। কিন্তু এই ইউনূস সরকার এসে সেই আসিফ নজরুল, মিথ্যাবাদী প্রতারক ধোঁকাবাজ আসিফ নজরুলের যে আদালত, হ্যাঁ? ও সবসময় বেঁকা কথা বলে। আসিফ নজরুল সবসময় মানে বেঁকা কথা বলে। মানে মানে তিনি যে এত কাজ করতেছেন বা তিনি যে এত কাজে ব্যস্ত বা তিনি যে বাংলাদেশকে একদম উল্টাইয়ে পাল্টে একদম ছিঁড়ে ফেলতেছেন সবকিছু, মানে এমন মুড মোশন তিনি বর্তমান দেখান। কিন্তু তিনি যে তার আদালত থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারা বাংলাদেশের যে ক্রাইম বা অপরাধীদের যে আটক করে জেলখানায় রেখেছিল, জঙ্গিদের জেলখানায় রেখেছিল, সেই জঙ্গি, ধর্ষক, বিভিন্ন ধরনের অপরাধকারীদের যে জেলখানায় রেখেছিল, সেই জেলখানা থেকে সেই আসিফ নজরুলের আইন, মিথ্যাবাদী প্রতারক ধোঁকাবাজ আসিফ নজরুল আইনের গেড়াকলে আইনের মার পেছে ফেলে মানে শেখ হাসিনা যে করেছে, শেখ হাসিনা যে বিচার করেছে, বিচারিক ব্যবস্থা সঠিক হয়নি এ কথা বলে দোহাই দিয়ে এই আসিফ নজরুল মিথ্যাবাদী প্রতারক ধোঁকাবাজ এই আসিফ নজরুলের আদালত সেই ১১ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষক আসামি সেই পূর্ণিমা রানী শীলকে যারা ধর্ষণ করেছিল তাদেরকে বেকসুর খালাস দিয়ে দিয়েছে। আবার আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের অপরাধীদের এই আসিফ নজরুলের আদালত বিভিন্ন ধরনের অপরাধীদের সবাই একটু শেয়ার করে দেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। আপনাদের প্রোফাইলে যদি না শেয়ার করেন, আপনারা গ্রুপে শেয়ার করে দিতে পারেন। অনেক প্রোফাইলে শেয়ার করলে দেখা যায় কি যে হয়তোবা আপনারা কারো রোশানলে পড়তে পারেন বা আপনাদের এলাকায় কোনো সমস্যা হতে পারে। এই কারণে আপনারা বিভিন্ন গ্রুপে যে আওয়ামী লীগের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারেন। আসিফ নজরুলের আদালত আপনারা দেখেছেন যে কি করেছে, তারা কিন্তু যে বিভিন্ন ধরনের অপরাধীদের জেলখানা থেকে একদম মুক্ত আকাশে ছেড়ে দিয়েছে। এই মুক্ত আকাশে হাজার হাজার অপরাধী ছিল। আপনারা জানেন যে বাংলাদেশের
এই 15 বছর, এই 16 বছরে যে শাসন কার্য পরিচালনা করেছে আওয়ামী লীগ সরকার, এই 16 বছরে যত অপরাধী ধরেছিল, 16 বছরে চোর, বাটপার, গুন্ডা, লুচ্চা, বদমাশ, যত গাঁজাখোর, তারপর আপনার এই জঙ্গি, সন্ত্রাসী, খুনি যাদেরকে ধরেছিল, সব আসামিদের ছেড়ে দিয়েছে এই বর্তমান অবৈধ ইউনূস সরকার। যদি সব আসামিদের ছেড়ে দেয়, তার মানে কি, যে শেখ হাসিনার সরকার যখন ক্ষমতা পরিচালনা করেছিল বা যখন তার ই মানে শাসন পরিচালনা করেছিল, তখন কি মানে সে কি মানে সবকিছু অবৈধভাবে পরিচালনা করেছিল? মানে এই ভণ্ড প্রতারকরা তাই কিন্তু বলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং সেই দোহাই দিয়ে তারা এই মানে যত অপরাধীদের ছেড়ে দিয়েছে জেলখানা থেকে। এখন সেই ফল এই বাংলাদেশ সরকার ভোগ করে যাচ্ছে, বর্তমান অবৈধ সরকার ভোগ করে যাচ্ছে। আর একটা কথা বলি, এদের এত ক্ষমতা, বিশ্বব্যাপী পরিচিতি, হ্যাঁ, ডক্টর ইউনূসের নাকি বিশ্বব্যাপী পরিচিতি। ডক্টর ইউনূসকে নাকি আব্বা আব্বা, ঘুমের মাঝেও নাকি অনেকে আব্বা আব্বা বলে। বাংলাদেশের যত ফেসিবাদী সংগঠন আছে, বর্তমান যারা ফেসিবাদী সংগঠন আছে, তারা নাকি এই ইউনূস সরকারকে বা ইউনূসকে, এই সুৎখর ইউনূসকে ঘুমের মাঝেও আব্বা আব্বা বলে। কারণ কি, তেনার মতো নাকি মানে পার্সন এই বাংলাদেশে একজনও নাই, বা তেনার মতো মানে গুণী ব্যক্তি বাংলাদেশে মনে হয় একজনও নাই। তারা এভাবেই অনলাইনে বা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখে, বা তাদের প্রোফাইলে আব্বা আব্বা, ইউনূসরে আব্বা আব্বা বলে। কিন্তু তাদের এই আব্বার কি এমন কারিশমা দেখাচ্ছে এখন বাংলাদেশে? হ্যাঁ, তাদের এই আব্বার এই শাসনামল, আর শেখ হাসিনা একজন মহিলা মানুষ। শেখ হাসিনার শাসনামল বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে শেখ হাসিনার পায়ে, শেখ হাসিনার জুতা বহন করার মানে যোগ্য না এই ইউনূস। এই ইউনূস সরকারের যত উপদেষ্টা আছে, এই ইউনূস সরকারের যত উপদেষ্টা, এই যে আসিফ মাহমুদ তাহমুদ, সজীব ভুইয়া মুইয়া, যে ফ্যাসিবাদী সংগঠন, এই সমন্বয়ক, মানে শেখ হাসিনার জুতা বহন করার যোগ্যতা নাই। যদি যোগ্যতা থাকতো, তাহলে বাংলাদেশের শাসন ব্যবস্থা কন্ট্রোলে থাকতো। এতদিন কেন কন্ট্রোলে থাকবেন না? যদি এরা যোগ্য হইতো, বা যদি এরা বাপের বেটা হইতো, বা যদি এদের মানে অনেক ক্ষমতা থাকতো বা অনেক জনপ্রিয়তা থাকতো, তাহলে এদের কথা বাংলাদেশের জনগণ কেন শোনে না? বা বাংলাদেশের প্রশাসন কেন শোনে না? বাংলাদেশের প্রশাসন কেন শোনে না এদের কথা? বা বাংলাদেশের প্রশাসন এদের কথা মতো কাজ কেন করতেছে না? এরা যদি এত জনপ্রিয় হবে, বা এত মানে কি যেন কয় গুরু ভক্ত যদি হবে, তাহলে বাংলাদেশের আনাচে কানাচে অপরাধীদের সংখ্যা এত বেড়ে যাচ্ছে, কন্ট্রোল আনতে পারতেছে না। কিন্তু শেখ হাসিনা সরকার যখন ছিল, এই ধরনের অপরাধীরা সালাম দিত, সালাম। হ্যাঁ, এখন আপনি রাত্রে আপনি রাস্তায় হাঁটেন তো, পারেন কিনা? রাত্রে আপনি রাস্তায় একটু হাঁটবেন, ঠিক আছে? সাহস নিয়ে আপনি হাঁটতে পারবেন না, যে কোনো জায়গায় হোক না কেন। নট অনলি ঢাকা সিটি, আপনি এভরিহোয়ার ইন বাংলাদেশ, যে কোনো জায়গায় হোক না কেন, আপনি সাহস নিয়ে বাংলাদেশে বর্তমান রাস্তাঘাটে সাহস নিয়ে রাতের বেলায় বা দিনের বেলায় আপনি পকেটে টাকা ভর্তি, বা হয়তো আপনার কাছে কিছু স্বর্ণ গহনা আছে, বা আপনি পর্যাপ্ত পরিমাণ জিনিস গহনা গাটে নিয়ে আপনি কিন্তু বাংলাদেশের রাস্তাঘাটে চলাচল করতে পারবেন না। কারণ কি, বাংলাদেশটাকে একদম জাহান্নাম বানিয়ে ফেলেছে, অপরাধীদের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে বর্তমানে এই অবৈধ ফ্যাসিস্ট খুনি ইউনূস সরকার। মেডিকুলাসলি ডিজাইন করে মানে সে যে ক্ষমতায় বসেছে, কিন্তু মেডিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশটাকে যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, বা বাংলাদেশের মানুষদের যে তারা আইনের শাসন দিবে, সে থেকে কিন্তু একদম ব্যর্থ, তার অর্থাৎ ব্যর্থ মানে সম্পূর্ণভাবে ব্যর্থ। শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করেছিলেন, তার 1% তারা আর্মি নিয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, 3টা বাহিনী এক্সট্রা ভাবে তারা নিয়েছে। হ্যাঁ, এই যে ইউনূস সরকার, পুলিশ তো আছে, তারা বলে পুলিশ ফাংশন করতে পারতেছে না। আচ্ছা, পুলিশ ফাংশন করতে পারতেছে না বুঝলাম, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই 3 বাহিনীর সব সদস্যদের কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এই ইউনূস সরকার রাস্তাঘাটে, মাঠে ঘাটে মানে জনগণকে আপনার সেবা দেওয়ার জন্য, আইনের শাসন দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য তারা কিন্তু মোতায়েন করেছে সারা বাংলাদেশ ব্যাপী। তারপরেও কেন কাজ হচ্ছে না? আর শেখ হাসিনার সরকার একজন মহিলা মানুষ, এক পুলিশের ঘাপানে মাত্র এক পুলিশ
বাংলাদেশে এক পুলিশের গাফানে, হ্যাঁ, এই মহিলা মানুষের গাফানে সারা বাংলাদেশের অপরাধীরা বাঘে এবং মহিষে যেমন এক ঘাটে জল খায় না, ঠিক তেমন জল খেয়েছে। বাঘে এবং মহিষে যেভাবে জল খায় ঠিক তেমন ভাবে জল খেয়েছে কিন্তু শেখ হাসিনার আমলে। আমরা এখন সম্পূর্ণ উল্টে দেখতে পাচ্ছি। আর কথায় কথায় শেখ হাসিনার শাসন আমল নিয়ে এই ফ্যাসিস্ট ইউনূস সরকার, এই ফ্যাসিস্ট মানে অবৈধ এই আসিফ নজরুলের আদালত বারে বারেই শেখ হাসিনার শাসন আমল নিয়ে প্রশ্ন করে। এরা যদি এক বাপের জন্ম হয়ে থাকে, শেখ হাসিনার শাসন আমল আর এই যে বর্তমান শাসন আমল, এরা একটু মানে তফাৎটা দেখুক যে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার পিরিয়ড অ্যান্ড নাও দিস ইউনূস সরকার পিরিয়ড। হ্যাঁ, ফ্যাসিবাদী ইউনূস সরকার মানে এই যে বর্তমান অবস্থা আর শেখ হাসিনার অবস্থা, শেখ হাসিনা সরকার যখন ছিল তখনকার অবস্থা ওরা যদি একটু মানে যাচাই বাছাই করে, তখন তো ওদের মানে সার্থকতা মানে মানে সাকসেসফুল, মানে দে আর সাকসেসফুল, নট সাকসেসফুল, আনসাকসেসফুল, 100% সম্পূর্ণভাবে তারা আনসাকসেসফুল প্রমাণিত হয়েছে সারা বাংলাদেশের কাছে। শুধু বড় বড় কথা, বড় বড় উপাধি, একটা কি একটা নোবেল পেয়েছে, নোবেল লরিয়াট, বাংলাদেশে একমাত্র নোবেল লরিয়াট কি ওই যে ইয়ে আছে না, একজন ছিল, হ্যাঁ কি জানো একজনের নাম, যা হোক নামটা মনে নাই, সে বলেছিল যে ডক্টর ইউনূসকে ফোন দেয় বিল ক্লিনটন, ডক্টর ইউনূসকে ফোন দেয় বারাক ওবামা, ডক্টর ইউনূসকে ফোন দেয় ডোনাল্ড ট্রাম্প, ডক্টর ইউনূসকে ফোন দেয় সে এলন মার্কস। হ্যাঁ, আচ্ছা ওরে যদি সারা বাংলাদেশের সবাই ফোন দেয়, তাহলে ও কি নুম্বা ছিটতেছে এখন বাংলাদেশে? মানে ওর এত পাওয়ার, দেশব্যাপী এত পাওয়ার, তার দেশব্যাপী এত পাওয়ার, তাহলে দেশের শাসন ব্যবস্থা কেন কন্ট্রোল আনতে পারতেছে না? আর শেখ হাসিনা বুঝলাম যে শেখ হাসিনাকে কেউ ফোন দেয় না, শেখ হাসিনাকে খালি মাত্র এক পুতিন ফোন দেয়, পুতিন এবং মোদি, ইন্ডিয়ার মোদি। হ্যাঁ, শেখ হাসিনাকে শুধু দুইজন মানুষ ফোন দেয়, পুতিন এবং ইন্ডিয়ার মোদি। তার গাফানেই তো শেখ হাসিনার ভয়ে বাংলাদেশের বিএনপি জামাত শিবির একদম গর্তের মধ্যে গিয়ে লুকিয়েছিল। বিএনপি জামাত শিবির গর্তে টু শব্দ ছাড়ার সময় পায়নি, কিন্তু তারা বিএনপি জামাত শিবির অনেক ট্রাই করেছে, অনেক চেষ্টা করেছিল। পরে কিন্তু মেডিকেল ডিজাইন বা আর্মিকে একটা ভয় দেখিয়ে আপনারা দেখেছেন যে জাতিসংঘের সেই ভলকার তুর্ক টাকলা, যে ভলকার তুর্ক জাতিসংঘের যে মানবাধিকারের মহাসচিব ভলকার তুর্ক টাকলা, তিনি আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদের ফোন দিয়েছিলেন যে তারা যেন এই সরকারের পক্ষে না দাঁড়ায়। আপনারা দেখেছিলেন যে একদম সবকিছু হয়ে গিয়েছে, কিন্তু যে বাংলাদেশ সরকার করলো 5ই আগস্টে বাংলাদেশ সরকার কারফিউ জারি করলো। হ্যাঁ, কারফিউর মাঝে কিন্তু আপনারা দেখেছেন যে বাংলাদেশের আর্মি বা সেনাবাহিনী একদম মানে কেমন যেন মানে একদম নিথর হয়ে বসে আছে। মানে বাংলাদেশের সেনাবাহিনী কেমন যেন মানে পা নড়াচড়া করতেছে না। কারফিউ জারি হইলে কি করতে হবে তারা কিন্তু ভালোভাবে জানে, কিন্তু তারা জনগণকে কোনো প্রোটেক্ট দেয়নি, না দিয়ে তারা জনগণকে সুযোগ দিয়েছে, মানে জঙ্গিদের সুযোগ দিয়েছে শেখ হাসিনাকে হত্যা করার জন্য বা আওয়ামী লীগকে উৎখাত করার জন্য। আরে ভাই, আওয়ামী লীগকে উৎখাত করেছেন কোনো সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগকে উৎখাত করে বাংলাদেশকে ভালো দেখাইতে হবে, বাংলাদেশের মানুষকে তো সিকিউরিটি দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। সেই বাংলাদেশের মানুষ সিকিউরিটি পাচ্ছে না, নিরাপত্তা পাচ্ছে না কেন? দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, ধর্ষণ হচ্ছে দিনে দুপুরে। মানুষ এত অপরাধ হচ্ছে কেন বাংলাদেশে? হঠাৎ করে খুন হচ্ছে, মানুষদের খুন করে ফেলতেছে দিনে দুপুরে, মানুষদের কুপিয়ে কুপিয়ে তার ফ্যামিলি সহ ধ্বংস করে দিচ্ছে। এত অপরাধ সংগঠিত কেন বাংলাদেশে হচ্ছে আমাদের জানতে চাই। শেখ হাসিনার আমলে তো এই ধরনের হয়নি, আপনাদের আমলে আপনারা এত পাওয়ারফুল, আপনারা এত হেডামালা, হ্যাঁ আপনার এত হেডামালা, তাই আপনারা কোনো কাজে বাংলাদেশের জনগণকে কোনো কাজেই তো অগ্রগতি দেখাইতে পারতেছেন না, মানে কোনো কিছুই তো দেখাইতে পারতেছেন না, প্লাস পয়েন্ট কোনো কিছু দেখাইতে পারতেছেন না। তার মানে কি মুখে যত গবগবি শোনা যায়, হ্যাঁ কেনা যে পারে না খুঁটি গড়াইতে উঠে যায় আন্ধার রাইতে, পারে না মানে এই ধরনের একটা খাস বাংলা আছে না, যে পারে না বাল ফ্লাইতে উঠে যায় আন্ধার রাইতে, পারে না খুঁটি গড়াইতে বায়না নেয় কোলার। বাংলাদেশ যদি পরিচালনা করতে পারে একদম স্বচ্ছভাবে, বাংলাদেশের মধ্যে যদি কোনো ব্যক্তি থাকে তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা দেখেছেন বিএনপি
যারা অঙ্গ সংগঠনের নেতা নেত্রী আছে, যারা অঙ্গ সংগঠনের বিভিন্ন জেলা উপজেলায় যারা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা নেত্রীরা আছে, তারা কিন্তু চাঁদাবাজি, দখলদারি, হত্যা, খুন, ধর্ষণ, লুটপাট, বিভিন্ন ধরনের, তারপরে টিসিবির কার্ড নিয়ে পর্যন্ত তারা মারামারি, হানাহানি, মানে খুন খারাপি শুরু করে দিয়েছে সারা বাংলাদেশে ব্যাপী। বিএনপি ক্ষমতায় কিন্তু তারা এখনো যায় নাই, বা ক্ষমতার গন্ধও কিন্তু পায় নাই। যদি ক্ষমতায় আসে তাহলে তাহলে কি করবে? যদি ক্ষমতায় আসে বিএনপি, তাহলে কি করবে? হ্যাঁ, আপনি ব্যবসা করতেছেন, আপনি প্রবাসে আছেন, হ্যাঁ, আপনি যখন প্রবাস থেকে দেশে যাবেন, এয়ারপোর্ট থেকে যখন আপনি রওনা দেবেন, এয়ারপোর্ট থেকেই ওই বিএনপি বা জামাতের সন্ত্রাসীরা আপনাদের পাশে লাগবে। হ্যাঁ, যখন আপনি ফাঁকা জায়গা যাবেন, ওই গাড়ি, আপনার ওই গাড়ি হাইজ্যাক করে, আপনাকে সহ গাড়ি সহ হাইজ্যাক করে তারা নিয়ে যাবে। মনে রাখেন, মনে রাখেন, ঠিক আছে? ঘুমায় শান্তি পাবেন না, ঘুমায় কোনো শান্তি পাবেন না, ঠিক আছে? কোনো বিচার ব্যবস্থা থাকবেই না, বিচার ব্যবস্থাতে থাকবেই না, বিচার ব্যবস্থা সব ধ্বংস হয়ে যাবে। এখনই যারা পুলিশ, তারা মনে মনে কলা খাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে, বা তারা মনে মনে ভেবেই নিয়েছে, 100% ভাবে ভেবেই নিয়েছে যে বিএনপি সরকার ক্ষমতায় আসবে। এই কারণে বিএনপি যদি কোনো জায়গায় অন্যায় অপরাধ করে থাকে, তাহলে তাদের উপর সাঁড়াশি সেভাবে অভিযান বা সাঁড়াশি সেভাবে কোনো অ্যাকশন পরিচালনা করে না কিন্তু বাংলাদেশের বর্তমান পুলিশ সদস্য যারা আছে। হ্যাঁ, কথাটা একটু বিবেচনা করে দেখেন, বাংলাদেশের বর্তমান যারা পুলিশ সদস্য আছে, তারা কিন্তু বিএনপি যদি শত অন্যায় করে থাকে, শত দোষ করে থাকে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কিন্তু। কারণ কি? যে তারা জানে যে দুদিন পরে বিএনপি আসবে, বিএনপির সাথে সুসম্পর্ক রেখেই তাদের চাকরি করতে হবে বা তাদের পকেট ভারী করতে হবে। এটা তাদের ধারণা হয়ে গিয়েছে অলরেডি। ইতিমধ্যে 90% ধারণা তারা করে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসবে। হ্যাঁ, আচ্ছা, বিএনপি যদি ক্ষমতায় আসে, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ কি হবে? বাংলাদেশ এই যে উন্নয়নের অগ্রযাত্রা, এটাকে ধারাবাহিকভাবে মানে করতে পারবে, বিল্ড করতে পারবে, ধারাবাহিকভাবে এটাকে ধরে রাখতে পারবে? বাংলাদেশের এই যে বর্তমান যে সরকার, এরা এই যে 8 মাস 7 মাস চলে গেল, আচ্ছা, এরা বলছে যে সংস্কার করবে, সংস্কার। সংস্কার কি করবে? সংস্কার করেছে হয়তোবা, কি করেছে জানেন? হয়তোবা কিছু ময়লার টাঙ্কি পরিষ্কার করেছে, আমাদের 32 নম্বরের ময়লার টাঙ্কি পরিষ্কার করেছে। আর একটা সংস্কার করেছে, সেটা হচ্ছে কি, যে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারের নামে যে কিছু একটা দেখা যায় কি, যে বিভিন্ন ধরনের ছুটি ছিল, বা কিছু একটা প্রতিষ্ঠান ছিল, বঙ্গবন্ধুর নামে কিছু একটা প্রতিষ্ঠান ছিল, বা শেখ হাসিনার নামে কিছু প্রতিষ্ঠান ছিল, এই প্রতিষ্ঠানগুলোর নাম বদলাইতে পেরেছে। ঠিক আছে? মানে এদের হিংসা বা এদের আক্রোশ হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ধ্বংস করে দেবে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল পাকিস্তান 1971 সালে জামাতকে সাথে নিয়ে। আর এখন বর্তমান 2025 সালে বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করার মানে ফন্দি বা প্ল্যান পেতেছে বিএনপি এবং জামাতকে নিয়ে এই বর্তমান ইউনূস সরকার। বিএনপি এবং জামাতকে নিয়ে বাংলাদেশের আওয়ামী লীগকে ধ্বংসের খেলায় তারা মেতেছে। আচ্ছা প্রিয় বন্ধুরা, আওয়ামী লীগ কি এতই সোজা? আওয়ামী লীগ কি এতই সোজা? আওয়ামী লীগ কি জাতীয় পার্টি? আওয়ামী লীগকে কি জাতীয় পার্টি মনে হয়? যে জাতীয় পার্টি একদিন ভ্যানিশ হয়ে গিয়েছে, আওয়ামী লীগ একদম ভ্যানিশ হয়ে যাবে। ইভেন কিছু কিছু মৌলবী মোল্লা, মৌলবী মোল্লার কথা শুনেছি যে আওয়ামী লীগ নাকি কিয়ামত পর্যন্ত বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাবে না। মোল্লা, ও সমস্ত মোল্লাদের বলতে চাই, মোল্লা, এই কথা, এই মুখ যেন পাছা না হয়ে যায়, মুখ যেন পাছা 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 মানে পাছা না হয়ে যায়। হ্যাঁ, ওয়েট অ্যান্ড ওয়াচ। আমরা দেখতেছি আওয়ামী লীগের যারা ভক্ত আছে, ফ্যান ফলোয়ার আছে, এখনো কিন্তু আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার বাংলাদেশ থেকে বিলীন হয়ে যায় নাই। কোটি কোটি ভক্ত বৃন্দ আছে, আওয়ামী লীগের ত্যাগী নেতা নেত্রী আছে, যারা এখনই যদি শেখ হাসিনার ডাক দেয়, ইনশাআল্লাহ হ্যাঁ জীবন বাঁচি রেখে মাঠে নামতে রাজি আছি আমরা। লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক জীবন বাজি রেখে, ঠিক আছে, শুধু একটা ডাকের অপেক্ষায় আছে। যে আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত মানে রাজনীতিতে ফিরতে পারবে না। হ্যাঁ, এই ধরনের বক্তব্য যে মোল্লা বা টুপি ছোড়া মৌলবী যারা ধর্ম ব্যবসায়ী যারা দেয়, তাদের মুখে জোতার কালি পড়বে, মানে তাদের মুখে কালি পড়বে, কালি চুন কালি পড়বে।
হ্যাঁ, বলে দিলাম কথাটা, হুঁশিয়ার করে দিলাম। বলতে পারে অনেকেই আওয়ামী লীগ সম্পর্কে তাদের ধারণা নাই, আওয়ামী লীগ সম্পর্কে ধারণা তখন পাকিস্তান পিরিয়ডের ছিল না। হ্যাঁ, জয় বাংলা বললে তাদের গায়ে জ্বালা ধরে যেত। হ্যাঁ, এই পাকিস্তানদের বঙ্গবন্ধুকে শত্রু মনে করতো, পাকিস্তান আল্লাহরা বঙ্গবন্ধুকে শত্রু মনে করতো। এখন কারা বঙ্গবন্ধুকে শত্রু মনে করে জানেন? জামাতরা। কারণ কি ভাই? জামাত ইসলাম মানে হুজুররা, বেশি মানে মোস্টলি হুজুররা বঙ্গবন্ধুকে শত্রু মনে করে। কারণ কি? একটু বিশ্লেষণ করেন আপনারা। কারণ কি বলবো? যে এরা হচ্ছে পাকিস্তানের প্রেতাত্মা। মানে এরা পাকিস্তানের কোনোভাবে পাকিস্তানের সেই বীজ যে ছিটিয়ে রেখে গেছিল বাংলাদেশে, হ্যাঁ, পাকিস্তানের সেই আর্মি রাজাকার বাহিনী, সেই খুনি বাহিনী যে বীজ সারা বাংলাদেশ যে বীজ ছিটিয়ে রেখেছিল, এই বীজের তৈরি বীজের সৃষ্টি যারা, তারা এখন বঙ্গবন্ধুকে এখনো শত্রু মনে করে। কারণ কি? যে বঙ্গবন্ধু যদি বাংলাদেশের স্বাধীনতার ডাক না দিত তাহলে কিন্তু বাংলাদেশ স্বাধীন হইতো না, পাকিস্তানই থাকতো। তার মানে কি? পিয়ারে পাকিস্তান, মানে তাদের পাকিস্তান খুব প্রিয়। বঙ্গবন্ধু শত্রু হয়েছে মানে এই হুজুরদের কাছে। কারণ কি? যে পাকিস্তান থেকে বাংলাদেশ সেপারেট হয়ে গিয়েছে। হ্যাঁ, এই কারণেই বঙ্গবন্ধুকে শত্রু মনে করে। এখনো দেখেন ওই পাকিস্তানের কে কে জানো, মানে ওই রাজাকার মাজাকার, হ্যাঁ, ওই গরিব, মানে জঙ্গি পাকিস্তান, জঙ্গি মানে আইএসআই জঙ্গির জঙ্গির দেশ, আইএসআই জঙ্গির দেশ, সেই জঙ্গি বানাতে যাচ্ছে এখন বাংলাদেশে। ঠিক আছে, বাংলাদেশ এখন জঙ্গির আখড়া বানাতে যাচ্ছে। ওই পাকিস্তান আইএসআই যে জঙ্গির গোষ্ঠী এখন এই বাংলাদেশে জঙ্গির মানে জঙ্গির মানে আবার নতুন তৎপরতা চালাচ্ছে। ঠিক আছে, তো এখন বিষয়টা হলো কি, যে আমার কথা হচ্ছে কি, আমি যে প্রথমে যে কথায় ছিলাম, যে এত হেডাম, মানে এত হেডাম দেখাইলো যে বাংলাদেশ থেকে সোনার বাংলাদেশ করে দেব, বা বাংলাদেশের অর্থনীতি বা বাংলাদেশের মানুষের সুখ শান্তি নিয়ে কাজ করতেই নাকি এই আসিফ, মানে কি আসিফ নজরুল, তারপরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, এই ডক্টর ইউনুস, সুৎখর ইউনুস, তিনি নাকি লন্ডন থেকে বা আমেরিকা থেকে মানে ছুটে এসেছেন এই জনগণের ভাগ্য পরিবর্তন করার জন্য। জনগণের ভাগ্য কি পরিবর্তন হয়েছে? আপনি কি বলতে চান যে বাংলাদেশের জনগণের ভাগ্য বিন্দুমাত্র পরিবর্তন হয়েছে? না, ভাগ্য পরিবর্তন হয়নি, ভাগ্যে আরো দুর্গতি এসেছে বাংলাদেশের মানুষের। বাংলাদেশের মানুষ এখনই বলতে শুরু করেছে যে আগেই ভালো ছিলাম, আগের সরকারই আমরা চাই, আগের সরকার, ওই ফেসিবাদী সরকার, ওই খুনি সরকারকেই বাংলাদেশে চাই। হ্যাঁ, যারা বলে না যে খুনি সরকার, নিজেরা খুন করে, নিজেরা খুন করে, মানুষ হত্যা করে, সাধারণ জনগণ হত্যা করে, সরকারের উপর দোষ চাপিয়ে, সরকার মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের উপর দোষ চাপিয়ে শেখ হাসিনাকে একটা কালিমা লেপন করার চেষ্টা। জাতিসংঘ সেই ভলকার তুর্ক, টাকলা ভলকার তুর্ক, টাকলার বাচ্চা টাকলা, ও কিভাবে রিপোর্ট করেছে, ও কিভাবে কি করেছে বাংলাদেশের মানুষের বুঝে নাই। কিন্তু যখন বাংলাদেশের মানুষ বা আওয়ামী লীগ পন্থীরা যখন বাংলাদেশের ক্ষমতা দখল করবে, তখন এই ভলকার তুর্ককে বাংলাদেশে এনে আবার এই কমিশন গঠন করে বা আবার সেই তদন্ত করা হবে যে নৃশংস হত্যাকাণ্ড কিভাবে ঘটেছে। একটা প্রশ্ন আমি বলি, একটা প্রশ্ন মাত্র, হত্যাকাণ্ডগুলো কেন হয়েছে বাংলাদেশের মানুষ সবাই দেখেছে, দেখে নেই? আচ্ছা, 400 থানা হামলা করেছে, ভাঙচুর করেছে, মানে অস্ত্র গোলা বারুদ সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। আচ্ছা, পুলিশ, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী এরা কিসের জন্য? দেশের মানুষের আইন শৃঙ্খলা বা নিরাপত্তার জন্য। যখন নিরাপত্তার হুমকি হবে তখন তারা ব্যবস্থা নেবে। যখন এই যে পুলিশের হাতে একটা বন্দুক দেওয়া হয়, কিসের জন্য বন্দুক দেওয়া হয়? একটা রাইফেল দেওয়া, একটা পিস্তল দেওয়া হয়, কিসের জন্য দেওয়া হয়? যে তাকে যদি কেউ আক্রমণ করে, তাকে যদি কেউ আঘাত করে, তাহলে সে যেন বাঁচার জন্য সে যেন অ্যাকশন নিতে পারে। হ্যাঁ, এই রাইফেল যেমন অনেকের কাছে দেখেন বডিগার্ড থাকে, বডিগার্ড অনেক বড় বড় নেতাদের পিছনে বডিগার্ড থাকে। বডিগার্ড কেন থাকে? এই নেতাকে যদি কেউ আক্রমণ করে বডিগার্ড তাকে ফায়ার করে দেবে। পিস্তল দেওয়া হয়, বন্দুক দেওয়া হয়, কিসের জন্য? বা এই সমস্ত যে এই যে বন্দুক, বাংলাদেশে যে আগ্নেয়াস্ত্রগুলো আছে এগুলো কিসের জন্য? দেশ রক্ষার জন্য। যখন জঙ্গি হামলা করেছিল বাংলাদেশের পুলিশের উপর, বা পুরো বাংলাদেশের সিস্টেম যখন অকার্য করে দিতে গিয়েছিল, তখন পুলিশ কি জানমাল রক্ষার জন্য গুলি করতে পারে না?
এখানে ভলকার তুর্ক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সম্পাদক, এই ভলকার তুর্ক এই জিনিসটা কিন্তু দেখে নেই। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু সে বিচার বিশ্লেষণ করে নেই বা তাকে করতে দেওয়া হয় নাই। সে আরো ওই জাতিসংঘ থেকে তিনি আর্মির চিফকে ফোন দিয়ে বলেছিলেন যে জনগণের বিরুদ্ধে যেন কোনো অ্যাকশন না নেওয়া হয়। ঠিক আছে, এটা হলো কথা। আর বিশেষ কিছু কথা আপনারা দেখেছেন যে এই মাঠটা কেন গরম হইল। শান্ত শিষ্ট ভাবে কিন্তু সবকিছু আন্দোলন সবকিছু চলতেছিল, ঠিক না? এই মাঠটা কেন গরম হয়েছিল? গরম হয়েছিল যে কিছু পুলিশ সদস্য এবং কিছু ছাত্রলীগের সদস্যদের তারা মেরে ব্রিজের রেলিং এর সাথে পা বেঁধে নিচে মাথা দিয়ে ঝুলে রেখেছিল। আচ্ছা, এই সমস্ত হত্যাকাণ্ড যখন একজন সাধারণ মানুষ বা একজন আইন শৃঙ্খলা বাহিনী দেখবে, তখন কি তারা অ্যাকশন নেবে না? অ্যাকশন নেবে না নাকি? তারা বসে বসে মায়ের খাবে। জনগণ মানে জনগণ এসে, জঙ্গিরা থানার থেকে অস্ত্র লুট করে এসে বা সেই পাকিস্তানের আই থেকে পাকিস্তান থেকে সে অস্ত্র সাপ্লাই করে, অস্ত্র ইম্পোর্ট করে পুলিশের উপর ফায়ার করবে বা পুলিশদের মারবে, সাধারণ জনগণদের মারবে। আর বাংলাদেশের পুলিশ বসে বসে আঙ্গুল চুষবে? তারা কি দু একটা ফায়ার করতে মানে এখানে কি পারে না? এরকম আইন কি নাই বাংলাদেশে? সারা বিশ্বে এরকম আইন কি নাই? অবশ্যই আছে। যা হোক, আমরা দেখেছি যে পুলিশ হাজার হাজার ৩,০০০ মানে ৩,২২৪ জন পুলিশ হত্যা করেছে। হ্যাঁ, এই হত্যাকাণ্ড মানে এগুলো মানবতা বিরোধী হত্যাকাণ্ড না। শেখ হাসিনা সরকারের মানে দিয়ে মানে শেখ হাসিনা সরকারের নামে তারা যা বলেছে এটা মানবাধিকার বিরোধী মানে কাজ হয়েছে, মানে মানবতা বিরোধী অপরাধ করেছে শেখ হাসিনা সরকার। ভলকার তুর্ক এই গণেশ উল্টে দেওয়া হবে। বাংলাদেশের জনগণ জানে যে কে ভালো কে মন্দ। বাংলাদেশের জনগণ জানে, বাংলাদেশের 18 কোটি জনগণ, 18 কোটির মধ্যে 16 কোটি জনগণ জানে যে শেখ হাসিনাকে কিভাবে ফান্দে ফেলিয়ে, শেখ হাসিনাকে কিভাবে ফান্দে ফেলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। 18 কোটি মানুষ জানে। ইভেন 18 কোটি নয়, 18 কোটির ভিতর জামাত বিএনপি আছে, 16 কোটি বললাম আমি। 16 কোটি মানুষ জানে শেখ হাসিনাকে কিভাবে ফান্দে ফেলা হয়েছে। প্রিয় বন্ধুরা, অনেকদিন লাইভে আসা হয় না বা ভিডিও বানানো হচ্ছে না। আপনারা জানেন যে বর্তমান রমজান মাস চলতেছে, রোজা আছে, তাই অনেক কিছুই মানে করা হচ্ছে না বা ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝে সময় যাচ্ছে বর্তমান। ঠিক আছে, সবাই রোজা থাকবেন, নামাজ পড়বেন। আর হিন্দু ভাই যারা আছেন, খ্রিস্টান ভাই যারা আছেন, তারা তাদের উপাসনা করবেন, তারা তাদের প্রার্থনা করবেন। ঠিক আছে, আমরা এই পৃথিবীতে সারা জীবন থাকবো না। ভালো কাজ করার চেষ্টা করবেন, ভালো কাজ করবেন, নিজের কাছে তৃপ্তি পাবেন, খারাপ কাজ থেকে বিরত থাকবেন। এই ধর্ষকদের দেখলে ধর্ষকদের ঘৃণা করবেন। যারা ধর্ষক, যারা ধর্ষণ করে তাদের ঘৃণা করতে হবে আমাদের। হুম, এই যে যারা খুনি তাদের ঘৃণা করতে হবে আমাদের। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওর মাঝে যদি কোনো কথাবার্তায় কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।